হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টাইমসেল একাডেমি। আমি তোমাদের জিওগ্রাফি টিচার স্মৃতিলেখা। আবার আজকে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাশনাল পার্কস। ওকে, তো চলো শুরু করা যাক। ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাশনাল পার্কস অর্থাৎ ওয়াইল্ড লাইফ, স্যানিটারি, ওয়েটল্যান্ডস, এগুলো কাকে বলে, এগুলোর ইম্পর্টেন্সই কী কী, আর আমাদের দেশে এগুলো কতটা পরিমাণে আছে, আর এগুলো দরকারি কেন আমাদের জন্য, এগুলো আজকে তোমাদের আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখে নেব ওয়াইল্ড লাইফ। হোয়াট ইজ ওয়াইল্ড লাইফ? India has a great diversity in its geoclimatic environment. It provides natural habitats for wild animals, birds and insects. অর্থাৎ আমাদের দেশ ভারত ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ ডাইভার্সিটি রয়েছে, অর্থাৎ ইনসেক্টস, অ্যানিমালস, বাটারফ্লাই সব মিলিয়ে প্রচুর ডাইভার্সিটি রয়েছে ইন অ্যানিমাল ওয়ার্ল্ডস। তো এই সব মিলিয়ে, এই সবকটাকে মিলিয়ে আমরা বলছি ওয়াইল্ড লাইফ। ওকে, তো এই ওয়াইল্ড লাইফ কী করে? ইট প্রোভাইডস ন্যাচারাল হ্যাবিটেটস ফর ওয়াইল্ড অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ইনসেক্টস। অর্থাৎ এটি অ্যানিমালস, বার্ডস, ইনসেক্টস, ওয়াইল্ড অ্যানিমালস এদের হ্যাবিটেটস প্রদান করে, তাদের থাকার জায়গা, তাদের খাদ্যাভ্যাস সব কিছু প্রদান করে। ওকে, তো এই গেল আমাদের ওয়াইল্ড লাইফ। এবার ওয়াইল্ড লাইফের ভেতরে ক্যারেক্টারিস্টিক্সগুলো এবার আমরা দেখে নেব। আউট অফ the world's total about 15 lakh species, India has 81,251 or 6.7% species. অর্থাৎ সমগ্র পৃথিবীতে প্রায় ওয়াইল্ড লাইফের 15 লাখ প্রজাতি রয়েছে, 15 লাখ স্পিসিস রয়েছে। তার মধ্যে ইন্ডিয়াতে কত পরিমাণে রয়েছে সেটি হলো ইন্ডিয়া হ্যাজ 81,251, অর্থাৎ প্রায় 6.7% স্পিসিসই রয়েছে ভারতে। অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডের ওয়াইল্ড অ্যানিমালের আর ওয়াইল্ড লাইফের 6.7% আমরা শুধু ভারতে দেখতে পাই। পরেরটা, ইন্ডিয়া হ্যাজ 350 ডিফারেন্ট ম্যামলস, 1200 স্পিসিস অফ বার্ডস, 453 স্পিসিস অফ রেপটাইলস, 45,000 প্ল্যান্ট স্পিসিস। তো কী কতটা কী পরিমাণে রয়েছে? 350 ডিফারেন্ট ম্যামলস রয়েছে এখানে। আমরা এগুলো কিন্তু প্রজাতির কথা বলছি। ওকে বন্ধুরা, টোটাল নাম্বারটা কিন্তু বলছি না, আমরা বলছি 350 স্পিসিস অফ ম্যামলস, অর্থাৎ 365টা ম্যামলসের প্রজাতি আমাদের ভারতে দেখা যায়। 1200 স্পিসিস অফ বার্ডস দেখা যায়, অর্থাৎ 1200 রকমের আমরা পাখি দেখতে পারি। 453 স্পিসিস অফ রেপটাইলস দেখতে পাওয়া যায়, অ্যান্ড 45,000 প্ল্যান্ট স্পিসিস রয়েছে। অর্থাৎ গাছ প্রায় 45,000 রকমের প্রজাতির আমরা গাছ ভারতে দেখতে পাই। পরেরটা, মোরওভার ইন্ডিয়া হ্যাজ 50,000 নোন স্পিসিস অফ ইনসেক্টস ইনক্লুডিং 13,000 বাটারফ্লাইজ অ্যান্ড মথস। তাহলে কত রকমের ইনসেক্টস রয়েছে ভারতে? প্রচুর প্রজাতির ইনসেক্টস রয়েছে, প্রায় 50,000 নোন স্পিসিস রয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরা বা রিসার্চাররা যে প্রায় 50,000 নোন স্পিসিসকে চিহ্নিত করতে পেরেছে। এছাড়া তো রয়েছেই যেগুলো সন্ধান আমরা এখনও পাইনি। তাহলে প্রায় 50,000 নোন স্পিসিস অফ ইনসেক্টস অর্থাৎ পতঙ্গ আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, ইনক্লুডিং তার মধ্যে 13,000 প্রায় ডিফারেন্ট বাটারফ্লাইসের প্রজাতি আমরা দেখতে পাই, অ্যান্ড মথস দেখতে পাই। অ্যাকর্ডিং টু S.H. Prater, নামটা মনে রাখবে তোমরা, S.H. Prater, India can be divided into 6 geographic regions. অর্থাৎ S.H. Prater-এর মতানুযায়ী ইন্ডিয়াকে 6টা জিওগ্রাফিক রিজিয়নে ভাগ করা যায়। জিওগ্রাফিক রিজিয়ন মানে কি? জিওগ্রাফিক রিজিয়ন মানে কি? জিওগ্রাফিক রিজিয়ন মানে হচ্ছে সেই অঞ্চলে ফিজিওগ্রাফিক, নদী, নালা, পর্বতসমূহ ইত্যাদি। জিওগ্রাফিক মানে হচ্ছে সেখানকার ওয়াইল্ড লাইফ। তো S.H. প্ল্যাটারের মতে ইন্ডিয়াকে কটা জিওগ্রাফিক ডিভিশনসে ভাগ করা যায়? টোটাল 6টা। তো ডিভিশনসগুলো কি কি? দ্য হিমালয়ান রিজিয়ন, দ্য নর্দার্ন প্লেন্স, দ্য থর ডেজার্ট, দ্য পেনিনসুলার প্ল্যাটু, দ্য মালাবার কোস্ট অ্যান্ড দ্য নীলগিরি। তাহলে আরেকবার বলে দিই,
S.H. প্ল্যাটারের মতে ইন্ডিয়া ক্যান বি ডিভাইডেড ইন্টু 6 zoogeographic regions. The regions are the Himalayan region, the northern plains, the Thar desert, the peninsular plateau, the Malabar coast and the Nilgiri. Some of the species are on the verge of extinction. অর্থাৎ কিছু কিছু প্রজাতি প্রায় লুপ্ত হওয়ার পথে ভারতে। সেই প্রজাতিগুলো কি কি? এশিয়াটিক লায়ন, ক্লাউডেড লেপার্ড, টাইগার। টাইগারও কিন্তু আমাদের প্রশ্নের মুখে পড়ে রয়েছে, টাইগারের সংখ্যা আমাদের দেশে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু টাইগারের সংখ্যা কমেছে। এখন একটু বেড়েছে, কিন্তু একটা সময় টাইগারের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাঘের সংখ্যা কমে গেছিল। মাস্ক ডিয়ার, রাইনোসরাস, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, নীলগিরি লঙ্গুর, পাইথন অ্যান্ড ভালচার্স আর দ্য স্পিসিস ইন ডেঞ্জার। অর্থাৎ এরা ঠিক বিপদ সীমায় রয়েছে, ডেঞ্জারে রয়েছে, এরা প্রায় প্রায় লুপ্ত প্রায়। অর্থাৎ নির্বিকারে যদি পশু হত্যা করা হয় বা ইললিগাল যদি পশু হত্যা বা পশু শিকার করা হয়, এরা কিন্তু একেবারে লুপ্ত হয়ে যাবে, লুপ্ত হওয়ার পথে। তাহলে কোন কোন প্রাণীরা ইন ডেঞ্জার, লুপ্ত প্রায় অবস্থায় রয়েছে? এশিয়াটিক লায়ন, ক্লাউডেড লেপার্ড, টাইগার, মাস্ক ডিয়ার, রাইনোসরাস, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, নীলগিরি লাঙ্গুর, পাইথন অ্যান্ড ভালচার্স। এটা কিন্তু একটু মন দিয়ে তোমরা নোট করবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন কোন অ্যানিমালসরা প্রায় লুপ্তপ্রায় অবস্থায় ভারতে রয়েছে। পরেরটা, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাসড দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ইন 1972। এই যে নির্বিকারে পশু হত্যা বা নির্বিকারে পশু শিকারের জন্য এটাকে রুখতে আমাদের গভর্নমেন্ট ইন্ডিয়া 1972-তে একটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কিন্তু পাস করেছে। দ্য ন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট হ্যাজ বিন পাসড ইন 2002। 2002-তে এই সম্পর্কিত আরেকটি অ্যাক্ট পাস হয়েছে আমাদের দেশে, সেটার নাম কি? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, আর আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট ইন 2002। ওকে, এবার নির্দিষ্ট কিছু কিছু স্পিসিসের, নির্দিষ্ট কিছু কিছু অ্যানিমালসদের রক্ষা করার জন্য কিছু কিছু প্রজেক্ট বা অ্যাক্ট আমাদের গভর্নমেন্ট নিয়েছে। সেগুলো কি কি? প্রজেক্ট টাইগার 1973-তে, ক্রোকোডাইল ব্রিডিং প্রজেক্ট 1975-এ, রাইনোসরাস প্রজেক্ট ইন 1987, স্নো লেপার্ড। স্নো লেপার্ড কিন্তু প্রায় প্রায় লুপ্ত, প্রায় একদমই খুব কম দেখা যায়। তাই এই স্নো লেপার্ড প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট এলিফ্যান্ট 1992, এই কটি স্পেসিফিক অ্যানিমালসের রক্ষা করার জন্য এই প্রজেক্ট অ্যাক্টগুলো কিন্তু পাস হয়েছে। তাহলে কি কি? প্রজেক্ট টাইগার অ্যাক্ট ইন 1973, সালগুলো কিন্তু একটু স্পেশালি নোট করবে। ক্রোকোডাইল ব্রিডিং প্রজেক্ট 1975, রাইনোসরাস প্রজেক্ট ইন 1987, Snow Leopard Project and Project Elephant in 1992 have been launched. ওকে, তো এই তো গেল আমাদের ওয়াইল্ড লাইফ সম্পর্কিত, ভারতের ওয়াইল্ড লাইফ সম্পর্কিত তথ্যগুলি। এবার আমরা চলে যাব ন্যাশনাল পার্কে। তাহলে ওয়াইল্ড লাইফ সম্পর্কিত যে তথ্যগুলো আমরা দিলাম আরেকবার একটু ঝালিয়ে নিই। ওয়াইল্ড লাইফ কি? ইন্ডিয়া হ্যাজ আ গ্রেট ডাইভার্সিটি, ইট প্রোভাইডস ন্যাচারাল হ্যাবিটেটস ফর ওয়াইল্ড অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ইনসেক্টস। তো ইন্ডিয়াতে প্রায় 81,251 বা প্রায় 6.7% স্পিসিস দেখা যায়, যার মধ্যে 350 ডিফারেন্ট ম্যামলস রয়েছে, 1200 স্পিসিস অফ বার্ডস রয়েছে, পাখি রয়েছে, 453 স্পিসিস অফ রেপটাইলস রয়েছে, 45,000 প্ল্যান্ট স্পিসিস রয়েছে, আর 50,000 নোন স্পিসিস অফ ইনসেক্টস রয়েছে, তার মধ্যে 13,000 রয়েছে বাটারফ্লাইজ অ্যান্ড মথস। আর এস.এইচ. প্ল্যাটার আমাদের 6 জুলজিক্যাল ডিভিশনসে আমাদের দেশকে ভাগ করেছে, জু জিওগ্রাফিক্যাল ডিভিশনস। আর সাম অফ দ্য স্পিসিস আর ইন দ্য ভার্জ অফ এক্সটিংশন, সেগুলো কি কি তোমাদের বলে দিয়েছি। আর সেগুলো রুখতে কি কি অ্যাক্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট পাস করেছে, একটা হলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, আরেকটা হলো ন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, আর স্পেসিফিক্যালি কিছু কিছু অ্যানিমালসের জন্য যে প্রজেক্ট অ্যাক্টগুলো আমাদের দেশে পাস হয়েছে।
তো এই গেল বেসিক তোমাদের ওয়াইল্ড লাইফ সম্বন্ধে একটি কতগুলো তথ্য। এবার আমরা চলে যাই আমাদের ন্যাশনাল পার্কে। ন্যাশনাল পার্ক, হোয়াট ইজ আ ন্যাশনাল পার্ক? আমরা ন্যাশনাল পার্ক বলতে কি বুঝি? A national park is a relatively large area of or several ecosystems where plants and animal species are preserved for what? For special scientific education and recreation. অর্থাৎ ন্যাশনাল পার্ক হলো একটি হিউজ, একটি লার্জ এরিয়া যেখানে স্পেশাল কতগুলো স্পিসিস অফ অ্যানিমালস বা রেপটাইলস বা ম্যামালসের সংরক্ষিত করা হয় কিসের জন্যে? সায়েন্টিফিক রিসার্চের জন্য এবং এডুকেশনের জন্য। ওকে, তো আরেকবার বলে নি, হোয়াট ইজ আ ন্যাশনাল পার্ক? আর ন্যাশনাল পার্ক ইজ আ রিলেটিভলি লার্জ এরিয়া অফ অর সেভারাল ইকোসিস্টেম এখানে দেখা যায়, where plants and animal species are preserved for special scientific and recreation, education purpose. Okay? Some important national park, আমাদের ভারতে কতগুলি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক যেগুলো আছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক কোনগুলি? জিম করবেট ন্যাশনাল পার্ক ইন উত্তরপ্রদেশ। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায়? উত্তরপ্রদেশ। কানহা ন্যাশনাল পার্কস মধ্যপ্রদেশ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম। গির ন্যাশনাল পার্ক ইন গুজরাট। কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক বা ঘনা ন্যাশনাল পার্ক ইন রাজস্থান। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ইন আন্দামান আর নিকোবর অ্যান্ড জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো আরেকবার বলে দিই, জিম করবেট ন্যাশনাল পার্ক ওয়্যার ইন উত্তরপ্রদেশ, কানহা ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম, গির ন্যাশনাল পার্ক ইন গুজরাট, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক ইন রাজস্থান, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ইন আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো এই গেল আমাদের ন্যাশনাল পার্ক কি, ন্যাশনাল পার্ক কিসে হেল্প করে, ন্যাশনাল পার্ক কেন রাখা হয়, আর আমাদের দেশের কতগুলো পপুলার ন্যাশনাল পার্ক। তো এবার আমরা চলে যাই ওয়াইল্ড লাইফ স্যানিচারি। এতক্ষণ তোমাদের আমি ন্যাশনাল পার্ক নিয়ে তথ্য দিলাম, বোঝালাম। এবার চলে যাই স্যানিচারি। হোয়াট আ স্যানিচারি? ওয়াইল্ড লাইফ স্যানিচারিটা ঠিক কাকে বলে? It is dedicated to protect wildlife and particular species. তো স্যানিচারি কি? It is dedicated to protect wildlife. এটি ওয়াইল্ড লাইফ সংরক্ষণের জন্য স্যানিচারি তৈরি হয়। ওকে, কোনো ওয়াইল্ড লাইফ স্যানিচারি তৈরি হয় কিসের জন্য? কোনো একটি পার্টিকুলার স্পিসিস, কোনো একটি প্রজাতি, স্পেসিফিক্যালি কোনো একটি প্রজাতি বা ওয়াইল্ড লাইফকে সংরক্ষণের জন্য। ইন আ স্যানিচারি হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালাউড। এই পয়েন্টটা একটু মন দিয়ে কিন্তু তোমরা শুনবে। ইন আ স্যানিচারি হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালাউড, বাট ইন ন্যাশনাল পার্কস হিউম্যান ইন্টারফেয়ারেন্স ইজ টোটালি প্রোহিবিটেড। অর্থাৎ আমরা ওয়াইল্ড লাইফ স্যানিচারিতে হিউম্যান অ্যাক্টিভিটি, তুমি ঘুরতে যেতে পারো বা অ্যাক্টিভিটি তুমি ওখানে অ্যাজ আ ট্যুরিস্ট যেতে পারো বা তুমি কোনো কাজে যেতে পারো। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তোমার যদি হয়, তুমি যদি মনে করো তুমি ওখানে গিয়ে ওয়াইল্ড লাইফ তোমার ফটোগ্রাফি, তুমি ফটো তুলতে পারো। হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালাউড ইন ওয়াইল্ড লাইফ স্যানিচারিতে, বাট ইন আ ন্যাশনাল পার্কস ইট ইজ প্রোহিবিটেড। অর্থাৎ হিউম্যান অ্যাক্টিভিটিস কিন্তু অ্যালাউ নয়। ন্যাশনাল পার্ক শুধুমাত্র রিসার্চ পারপাস এবং রিক্রিয়েশন পারপাস এবং এডুকেশন পারপাসই ইউজ করা হয়, কিন্তু ওয়াইল্ড লাইফ স্যানিচারিতে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালাউড। অবভিয়াসলি তার কিছু অন্তত ব্যতিক্রম থাকবেই, কিছু বাধা নিষেধ থাকবেই, কিন্তু দুটোর মধ্যে তফাৎ হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যানিচারিতে হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালাউড, বাট ইন আ ন্যাশনাল পার্ক হিউম্যান অ্যাক্টিভিটিস আর নট অ্যালাউড। ওকে, এটা একটু মাথায় রাখবে। There are 565 existing wildlife sanctuaries in India. অর্থাৎ আমাদের দেশ ভারতে টোটাল কতগুলো ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যানিচারি আছে?
টোটাল রয়েছে 565, অর্থাৎ 565টা এক্সিস্টিং ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যানিচারি রয়েছে। 565টা ওয়াইল্ড লাইফ স্যানিচারি রয়েছে, কভারিং অ্যান এরিয়া অফ 1,22,560.85 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ এই যে টোটাল 565টা এক্সিস্টিং ওয়াইল্ড লাইফ স্যানিচারি রয়েছে, সেটি টোটাল ভারতে কতটা এরিয়া কভার করে আছে? 1,22,560.85 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে এই 565টা ওয়াইল্ড লাইফ স্যানিচারি, which is 3.73% of the total area, অর্থাৎ 3.73% জুড়ে রয়েছে আমাদের ওয়াইল্ড লাইফ স্যানিচারি। সাম ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যানিচারিগুলো কী কী আমাদের দেশে? ভারতপুর বার্ড স্যানিচারি, এটা হচ্ছে একটি বার্ড স্যানিচারি। তোমাদের আগেই বলেছিলাম যে ওয়াইল্ড লাইফ স্যানিচারি হচ্ছে কোনো পার্টিকুলার একটা স্পিসিসকে সংরক্ষণ করার জন্য, তাই এটা ভারতপুরে যে স্যানিচারিটা আছে সেটা কী স্যানিচারি? এটা পক্ষী সংগ্রহালয়, অর্থাৎ বার্ড স্যানিচারি। কোথায়? ইন রাজস্থান। চিল্কা লেক বার্ড স্যানিচারি, এটা তোমরা নাম শুনেই থাকবে, তোমরা অনেকে ঘুরতেও হয়তো গেছো এখানে। চিল্কা লেক বার্ড স্যানিচারি, ওড়িশা। চিন্নার ওয়াইল্ড লাইফ স্যানিচারি ইন কেরালা। গির ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যানিচারি, এটি একটি গির হচ্ছে ন্যাশনাল পার্কও অ্যাজ ওয়েল অ্যাজ স্যানিচারিও। তো গির ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যানিচারি ইন গুজরাট। তো কি কি? ভারতপুর বার্ড স্যানিচারি ইন রাজস্থান, চিল্কা লেক বার্ড স্যানিচারি ইন ওড়িশা, চিন্নার ওয়াইল্ড লাইফ স্যানিচারি ইন কেরালা, গির ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যানিচারি ইন গুজরাট। এই যে বার্ড স্যানিচারিগুলোর কথা বলছি তোমাদের, এই বার্ড স্যানিচারিগুলোতে কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশের প্রজাতির, আমাদের দেশে যে যে প্রজাতির পাখি পাওয়া যায় সেগুলো সংরক্ষণের জন্য না, এখানে কিন্তু আমাদের দেশে যখন শীতকাল বা তখন কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি, অর্থাৎ অনেক দূর দূরান্ত, অনেক বিদেশ থেকে অনেক পরিযায়ী পাখিও কিন্তু এইসব বার্ড স্যানিচারিতে আসে এবং সেগুলো দেখার জন্য কিন্তু প্রচুর পর্যটকের ভিড় কিন্তু লেগে থাকে এসব জায়গায়। তো এই গেল আমাদের ওয়াইল্ড লাইফ স্যানিচারি। এবার আমরা চলে যাই টাইগার রিজার্ভস। টাইগার রিজার্ভসটা কী বা কেন করা হয়? তোমাদের প্রথমেই বলেছিলাম যে 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 স্পিসিসগুলো বা যে যে অ্যানিমাল স্পিসিসগুলো আমাদের দেশে প্রায় প্রশ্নের চিহ্নের মুখে, তাদের মধ্যে বাঘ হচ্ছে অন্যতম। বাঘের সংখ্যা কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে কমে গেছিলো, কিন্তু এখন আবার একটু বেড়েছে। তো টাইগার রিজার্ভস কি? দ্য নাম্বার অফ টাইগার্স ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড 1,706 in 2010 and 2,226 in 2015 as compared to 1,411 in the year of 2006. অর্থাৎ তোমাদের আমি একটু আগেই বললাম যে একটা সময় বাঘের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে কমে গিয়েছিল, তার থেকে একটু কিন্তু এখন আমাদের দেশে টোটাল বাঘের সংখ্যা একটু বেড়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 2006 আমাদের দেশে টোটাল বাঘের সংখ্যা ছিল 1411 চিহ্নিত বাঘের সংখ্যা, সেখান থেকে বেড়ে 2010-এ হয়েছে 1706 এবং 2014-তে হয়েছে 2226টি বাঘ। অর্থাৎ যেখানে 2006 মাত্র 1411টি বাঘ ছিল আমাদের দেশে, সেখান থেকে বেড়ে 2014-তে হয়েছে, 2006 যেখানে ছিল 1411টি বাঘ, সেখান থেকে বেড়ে 2014-তে হয়েছে কিন্তু 2226টি বাঘ। অর্থাৎ একটু হলেও কিন্তু বাঘের সংখ্যা বেড়েছে। ওদিকে হলো কেন, কি করে হয়েছে? কারণ ইললিগাল যে শিকারগুলো হতো বা পশু হত্যা হতো বাঘের চামড়ার জন্য, যে বাঘকে মেরে ফেলা হতো ইললিগালি, সেগুলো কিন্তু অনেকটা রোখা হয়েছে, অনেকটা বন্ধ করা হয়েছে। দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া ইন নাগার্জুনা সাগর Smritilekha Tiger Reserve in Andhra Pradesh, Telangana, with a total area of 3,296.31 square kilometer. তাহলে আমাদের দেশে যে লার্জেস্ট সবচেয়ে বড় টাইগার রিজার্ভটার নাম কি? নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। কোথায়? অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। টোটাল যে এরিয়া এই টাইগার রিজার্ভের কতটা? 3,296.31 স্কোয়ার কিলোমিটার, 3,296.31
31 square kilometer. The smallest is, এটা তো গেল the largest, Srisailam হচ্ছে the largest, Nagarjuna Srisailam হচ্ছে the largest, and the smallest is Boat Tiger Reserve in Maharashtra. সবচেয়ে ছোট টাইগার রিজার্ভটা কোথায়? বোট টাইগার রিজার্ভ ইন মহারাষ্ট্র। এর এরিয়া কতটা? 138.12 স্কোয়ার কিলোমিটার। তাহলে সবচেয়ে লার্জেস্ট কোনটা? নাগার্জুনা সাগর শ্রীশৈলম ইন অন্ধ্রপ্রদেশ এন্ড তেলেঙ্গানা, অ্যান্ড দ্য স্মলেস্ট টাইগার রিজার্ভ ইজ দ্য বোট টাইগার রিজার্ভ ইন মহারাষ্ট্র। ওকে, এর পরেরটা, দ্য টোটাল নাম্বার অফ টাইগার রিজার্ভ ইন জুলাই 2014 was 47 and it has got increased to 50 in 2018. তাহলে 2014-তে আমাদের টোটাল টাইগার রিজার্ভ কতগুলো ছিল? 47টা, 47টা। সেখান থেকে বেড়ে 2018-তে আমাদের দেশে টোটাল টাইগার রিজার্ভ, টোটাল যে টাইগার রিজার্ভ সেটি কতটি? 50টি। Some of the important tiger reserves are Corbett, Sharisha, Ranthambore, Boxar, Satpura, Kaziranga, Boxa, Kanha, Palamu, Satkoshia, Shimlipal, Indravati, Kaval, Melghat, Bhadro, Nagarhole, Bandipur, etc. ওকে, এগুলো হচ্ছে আমাদের টোটাল টাইগার রিজার্ভের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভগুলো। কি কি? করবেট, সরিসা, রানাথম্বর, বক্সার, সাতপুরা, কাজিরাঙ্গা, এগুলো কিন্তু তোমরা নোট করে নিও। বক্সা, কানহা, পালামু, সাতকোশিয়া, শিমলিপাল, ইন্দ্রাবতী, কাওয়াল, মেলঘাট, ভদ্রা, নাগারহোল অ্যান্ড বন্দিপুর। তো এই গেল আমাদের টাইগার রিজার্ভ এবং টাইগারের সংখ্যা কতটা থেকে কতটা বেড়েছে, আমাদের টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা ইত্যাদি। এবার আমরা চলে যাই একটি ইম্পর্টেন্ট সেগমেন্টে, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভস আর এরিয়াস অফ টেরেস্ট্রিয়াল অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম which are internationally recognized within the framework of UNESCO's ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যাকে বলা হয় শর্টকাটে MAB বা ম্যাপ প্রোগ্রাম। তাহলে কি বায়োস্ফিয়ার রিজার্ভটা কি? আর এরিয়াজ অফ টেরেস্ট্রিয়াল অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমস, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম অর্থাৎ ল্যান্ডের ইকোসিস্টেম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কোস্টাল ইকোসিস্টেমকে একসাথে আমরা বলা হয় আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এইটা বায়োস্ফিয়ার রিজার্ভটা, এই প্রোগ্রামটা কি করে গড়ে উঠেছে? ইন্টারন্যাশনালি রেকগনাইজড, অর্থাৎ এটা একটি ইন্টার গভর্নমেন্টাল একটা প্রোগ্রাম, যেটাকে আমরা বলি ইউনেস্কোস ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যাকে শর্ট ফর্ম হচ্ছে MAB বা ম্যাপ প্রোগ্রাম। দ্য মেইন অবজেক্টিভ ফর দ্য ডিলিনিয়েশন অফ বায়োস্ফিয়ার রিজার্ভ আর এই যে ম্যান অ্যান্ড ইউনেস্কো যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটা লঞ্চ হয়েছে, এর মেন অবজেক্টিভসগুলো কী কী? মেন অবজেক্টিভসগুলো হচ্ছে টু কনজার্ভ বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ প্ল্যান্টস, অ্যানিমালস, বার্ডস অ্যান্ড রেপটাইলস। তাহলে কী কী? আমাদের যে এই ওয়ার্ল্ড লাইফটা, সেটা ফরেস্ট হোক বা ওয়াইল্ড লাইফ হোক, প্ল্যান্টস হোক, অ্যানিমালস হোক, বার্ডস হোক, রেপটাইলস হোক, ম্যামলস হোক, এই যে টোটাল ইকোসিস্টেমটা, টেরেস্ট্রিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ কোস্টাল অ্যাজ ওয়েল অ্যাজ মেরিন ইকোসিস্টেম, এই টোটাল ইকোসিস্টেমটাকে কনজার্ভ করা অ্যান্ড প্রোটেক্ট করা ফর দ্য বেনিফিট অফ দ্য হিউম্যান বিং অলসো। কারণ ইকোসিস্টেম ঠিক থাকলেই কিন্তু শুধু যে অ্যানিমালস না, সবাই উপকৃত হবে। আমাদের ইকোসিস্টেমটাকেই আমাদের প্রোটেক্ট করতে হবে। তো এই MAB বা ম্যাপ প্রোগ্রামের মেইন অবজেক্টিভ কি? টু প্রোটেক্ট অ্যান্ড টু কনজার্ভ দ্য বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। ওকে, পরেরটা টু প্রমোট রিসার্চ অন দিস, অর্থাৎ এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের কথা আমরা বলছি, তো এর উপর এটাকে প্রমোট করার জন্য যত পরিমাণ রিসার্চ ওয়ার্ক করা হয়, তো এই প্রোগ্রামের ভেতরে এই রিসার্চ ওয়ার্কগুলো কিন্তু করা হয়। ওকে, সেটা কোনো স্পেসিফিক রিজিয়নের কোনো স্পেসিফিক কোনো প্রজাতির অ্যানিমালের উপর হোক,
কোনো স্পেসিফিক প্ল্যান্ট স্পিসিসের উপর হোক, তো টু প্রমোট রিসার্চ অন দিস পারপাস। টু প্রোভাইড ফেসিলিটিস ফর এডুকেশন, রিসার্চ, অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং। তো এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের এই যে প্রোগ্রামটা, এটা কী প্রোভাইড করে? ফেসিলিটিস ফর হোয়াট? ফেসিলিটিস ফর এডুকেশন, রিসার্চ, অ্যাওয়ারনেস, যেটা সবথেকে বেশি জরুরি, যে সবথেকে আগে আমাদের দরকার আমাদের এই বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োস্ফিয়ার প্রোটেকশনের অ্যাওয়ারনেসটা। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমাদের কেন বিভিন্ন ইকোসিস্টেমকে আমাদের রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামও কিন্তু এই ইউনেস্কোর এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের মধ্যে পড়ে। অ্যান্ড ট্রেনিং, যে বায়োস্ফিয়ার রিজার্ভ করতে গেলে কী কী কোন কোন দিক আমাদের তুলে ধরতে হবে, কোন কোন দিকে আমাদের কাজ করতে হবে। তো অবজেক্টিভসগুলো আবার আমরা দেখে নিই। টু কনজার্ভ বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ প্ল্যান্টস, অ্যানিমালস, বার্ডস অ্যান্ড রেপটাইলস, to promote research on this, and to provide facilities for education, training and awareness. Okay? Achha. The biosphere reserves include Nilgiri, Norcek, Nanda Devi, Sundarban, Gulf of Mannar, Manas, Great Nicobar, Shimlipal, Cold Desert, Panna and Great Run of Kutch. তো বায়োডাইভার্সিটি এই রিজার্ভগুলো কোন কোন এরিয়ার উপর স্পেশালি কাজ করে? নীলগিরি অঞ্চল, নরকেক, নন্দা দেবী, সুন্দরবন, আমাদের সুন্দরবন এরিয়া, গালফ অফ মান্নার, মানস, গ্রেট নিকোবর, শিমলিপাল, কোল্ড ডেজার্ট। কোল্ড ডেজার্ট হচ্ছে তোমাদের, আমি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়ানোর সময় পড়েছিলাম, লে লাদাখ এরিয়া, পান্না অ্যান্ড গ্রেট রান অফ কচ ইন গুজরাট। তো এই গেল আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের প্রোগ্রাম, বায়োস্ফিয়ার রিজার্ভ কেন জরুরি, বায়োস্ফিয়ারের অবজেক্টিভসগুলো অ্যান্ড কোন কোন ইন্ডিয়ার কোন কোন অঞ্চলে এই বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে কাজ করা হয়। তো এবার আমরা চলে যাব ম্যানগ্রোভস। ম্যানগ্রোভ কি? তোমরা সবাই জানো যে আমাদের সুন্দরবন অতি পরিচিত একটি ম্যানগ্রোভ অরণ্য, কারণ ম্যানগ্রোভ বৃক্ষ দেখা যায়, ম্যানগ্রোভ গাছ দেখা যায়। তো এই ম্যানগ্রোভটা কি? ম্যানগ্রোভস আর লার্জ ফ্লাওয়ারিং শ্রাবস or trees that grow in dense thick forest along muddy or silty tropical coasts. অর্থাৎ ট্রপিক্যাল কোস্ট বা সিল্টি ট্রপিক্যাল কোস্ট বা কাদাযুক্ত মাটির ওপর গড়ে ওঠা একটি লার্জ ফ্লাওয়ারিং শ্রাবস, একটি গুল্ম জাতীয় গাছ হচ্ছে ম্যানগ্রোভ। ওকে, ফ্লাওয়ারিং শ্রাবস, ফুল হয়, তাকেই আমরা ম্যানগ্রোভ বৃক্ষ হিসেবে চিনি। গ্রো ইন ডেন্স অ্যান্ড থিক ফরেস্ট, যেটি কিন্তু একটি ঘন জঙ্গলেই কিন্তু এই ম্যানগ্রোভ বৃক্ষ দেখতে পাওয়া যায়। দ্য ডমিনেন্ট ট্রিজ আর সুন্দরী, অলসো নোন অ্যাজ কান্দলা। তো এই যে ম্যানগ্রোভ বৃক্ষ সবচেয়ে নোন ট্রি, আমরা যাকে সবচেয়ে ম্যানগ্রোভ ট্রি হিসেবে যার নামটা আমাদের সবার আগে মনে পড়ে, সেটা হচ্ছে সুন্দরী গাছ, যা নাম অনুযায়ী কিন্তু আমাদের সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে। সেখানে প্রচুর পরিমাণে এই সুন্দরী ম্যানগ্রোভ বৃক্ষ কিন্তু পাওয়া যায়। তো দ্য ডমিনেন্ট ট্রি কি? যেটা হচ্ছে সুন্দরী, বা অঞ্চল ভেদে একে কান্দলা নামেও এটি পরিচিত। দ্য সুন্দরী ফ্লাওয়ার্স আর ইউজড ফর ডাইং অফ ক্লোথস। এই যে সুন্দরী গাছের যে ফ্লাওয়ার, কারণ আগেই বলেছি যে ম্যানগ্রোভ হচ্ছে ফ্লাওয়ারিং শ্রাবস, তো সেই ম্যানগ্রোভ যে সুন্দরী গাছ, সেটা ফুলের নাম হচ্ছে সুন্দরী, ফুলের নাম অনুযায়ী ওই গাছটির নাম হচ্ছে সুন্দরী। তো সুন্দরী ফ্লাওয়ার কী কাজে ব্যবহৃত হয়? ডাইং অফ ক্লোথস, গাছকে রং করার কাজে, ক্লোথকে রং করার কাজে এই সুন্দরীর ফুলটা ব্যবহার করা হয়। Mangroves cover 4,650 square kilometer or 14% of the total area. অর্থাৎ আমাদের টোটাল এরিয়ায় ম্যানগ্রোভ কভার্স বা ম্যানগ্রোভ ফরেস্ট কতটা কভার করে রেখেছে এরিয়া? 4,650 স্কোয়ার কিলোমিটার বা 14% এরিয়া। The Government of India has identified 28 ম্যানগ্রোভ এরিয়াস। আমাদের দেশে তাহলে টোটাল, আমরা তো একটাই জানি সুন্দরবন এরিয়া,
কিন্তু আমাদের দেশে টোটাল ম্যানগ্রোভ এরিয়া কতগুলো আছে, অর্থাৎ সরকার কতগুলো এরিয়াকে ম্যানগ্রোভ এরিয়া হিসেবে চিহ্নিত করেছে? টোটাল 28টা, 28 ম্যানগ্রোভ এরিয়াস। সাম অফ দ্য ইম্পর্টেন্ট ম্যানগ্রোভস এরিয়াস আর ভারতের ইম্পর্টেন্ট ম্যানগ্রোভ এরিয়াগুলো কি কি? কেন্দ্রপাড়া ইন ওড়িশা, গোয়া, গোদাবরী ডেল্টা ইন অন্ধ্রপ্রদেশ, গালফ অফ কচ্ছ ইন গুজরাট, কৃষ্ণা ডেল্টা ইন অন্ধ্রপ্রদেশ, নর্থ আন্দামান, থিরুভারুর ইন তামিলনাড়ু অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল, যেটাকে আমরা সুন্দরবন নামে চিনি। তাহলে কি কি ইম্পর্টেন্ট ম্যানগ্রোভ এরিয়াসগুলো আমাদের দেশে? কেন্দ্রপাড়া ওড়িশায়, গোয়া, গোদাবরী ডেল্টা ইন অন্ধ্রপ্রদেশ, গালফ অফ কচ্ছ ইন গুজরাট, কৃষ্ণা ডেল্টা ইন অন্ধ্রপ্রদেশ, নর্থ আন্দামান, থিরুভারুর ইন তামিলনাড়ু অ্যান্ড অবভিয়াসলি সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলে, উইচ ইজ কল্ড সুন্দরবন। এবার হচ্ছে কোরাল রিফস। তো এই গেল ম্যানগ্রোভস এরিয়াস। এবার হচ্ছে কোরাল রিফস। কোরাল রিফসে বেশি কিছু পড়া নেই। কোরাল রিফস কাকে বলে? তো কোস্টাল এরিয়া বা আমাদের দেশের আইল্যান্ডের যেই সব জায়গায় কোরাল বেশি পাওয়া যায়, কোরাল যেখানে বেশি পাওয়া যায় সেখানে আইল্যান্ডটা কোরাল আইল্যান্ড হিসেবেই পরিচিত। তো ওখানে এই কোরাল রিফসগুলো দেখা যায়। তা 4 মেজর কোরাল এরিয়াস কি কি? গালফ অফ মান্নার, গালফ অফ কচ্ছ, Lakshadweep, which is very 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 important coral reefs, Andaman and Nicobar. তাহলে আমাদের এই 4টে মেজর কোরাল রিফ এরিয়াস আছে কি কি? গালফ অফ মান্নার, গালফ অফ কচ্ছ, লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর। এবার আমরা চলে যাই আমাদের একদম লাস্ট ডিভিশনসে, যেটা হচ্ছে ওয়েটল্যান্ডস। তো আমরা এতক্ষণ কি কি নিয়ে পড়লাম? ওয়াইল্ড লাইফ, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যানিচারিজ, টাইগার রিজার্ভস, ম্যানগ্রোভস, বায়োস্ফিয়ার রিজার্ভ, কোরাল রিফস। এবার আমরা পড়বো লাস্টে, সব থেকে লাস্টের ডিভিশনসটা, সেটা হচ্ছে ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ডস জিনিসটা কি? ওয়েটল্যান্ডস যদি আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা ভাগ করি, মানেটা ওয়েটল্যান্ডস অর্থাৎ ভেজা জমি। দ্য কনভেনশন অফ ওয়েটল্যান্ডস called the Ramsar Convention is an intergovernmental treaty that embodies the commitment of its member countries to maintain the ecological character of wetlands. অর্থাৎ ওয়েটল্যান্ডস প্রজেক্ট বা ওয়েটল্যান্ডস এই কনভেনশনটাকে আমরা কি কনভেনশন নামে চিনি সারা ওয়ার্ল্ড? রামসার কনভেনশন। এই রামসার কনভেনশনটা কি? এটি একটি ইন্টার গভর্নমেন্টাল ট্রিটি, অর্থাৎ অনেকগুলো দেশের অনেকগুলো কান্ট্রি একসাথে, এটি একটি ইন্টার গভর্নমেন্টাল ট্রিটি, একটি চুক্তি। যেটা কি চুক্তি? যেখানকার মেম্বার কান্ট্রিজগুলো এই চুক্তিতে আবদ্ধ হয় যে তারা ইকোলজিক্যাল ক্যারেক্টার, ওয়েটল্যান্ডসের যে ইকোলজিক্যাল ক্যারেক্টারগুলো সেগুলো প্রোটেক্ট করবে, কনজার্ভ করবে। ওকে? ইন ইন্ডিয়া, on conservation and management of wetlands was initiated in 1987. আমাদের দেশ ভারতে এই কনজারভেশন ম্যানেজমেন্ট অফ ওয়েটল্যান্ডসটা কবে নেওয়া হয়? ইন 1987-এ। ওকে? বেসড অন দ্য recommendations of National Wetlands Committee, 115 wetlands have been identified. তাহলে আমাদের দেশে কতগুলো ওয়েটল্যান্ডস চিহ্নিত করা হয়েছে? টোটাল 115টা। কারা চিহ্নিত করেছে? কাদের মতে? ন্যাশনাল ওয়েটল্যান্ডস কমিটি। আমাদের দেশে ইন ইন্ডিয়ায় ন্যাশনাল ওয়েটল্যান্ডস কমিটি 115 টোটাল ওয়েটল্যান্ডকে কিন্তু আইডেন্টিফাইড করেছে, চিহ্নিত করেছে। সাম ওয়েটল্যান্ডস অফ ইন্ডিয়া, সাম পপুলার ওয়েটল্যান্ডস অফ ইন্ডিয়া কি কি? Kolleru in Andhra Pradesh, Kolleru in Andhra Pradesh, Pongram in Himachal Pradesh, Vemwanath Kol in Kerala, Chilka in Orissa, Bhitorkonika in Orissa, Point Kalimar in Tamil Nadu, Upper Ganga in Uttar Pradesh.
এখানে একটা পয়েন্ট আমি তোমাদের বলে রাখতে চাই যে এটা খুবই বিগত আগে কয়েক বছরে দেখা যায় যে WBCS এর প্রিলিমিনারিতে এই কোয়েশ্চেনটা খুব এসছে যে আমাদের কলকাতায় কোন দিকটাকে আমরা এই রামসার এরিয়া বা রামসার কনভেনশন এরিয়া বা ওয়েটল্যান্ডস হিসেবে চিনি, সেটা কিন্তু হচ্ছে সল্টলেক এরিয়াটাকে। ওকে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। এই প্রশ্নটা কিন্তু প্রায় অনেক বছরই প্রায় প্রিলিতে এসছে। তো আমাদের কলকাতার যে এরিয়াটাকে আমরা রামসার এরিয়া বা ওয়েটল্যান্ডস হিসেবে চিনি সেটা কিন্তু আমাদের সল্টলেক এরিয়াটা। ওকে, এটা একটু লিখে নিও। তো সাম ওয়েটল্যান্ডস অফ ইন্ডিয়া কী কী আরেকবার বলে নিই। কোল্লেরু ইন অন্ধ্রপ্রদেশ, পোংরাম ইন হিমাচল প্রদেশ, ভেভানাথ কোল ইন কেরালা, চিল্কা ওড়িশা, ভিতরকনিকা ওড়িশা, পয়েন্ট ক্যালিমার তামিলনাড়ু অ্যান্ড আপার গঙ্গা ইন উত্তরপ্রদেশ। তো এই সব অঞ্চলগুলো কিন্তু এই 115টা ওয়েটল্যান্ডসের মধ্যে ইম্পর্টেন্ট কতগুলো ওয়েটল্যান্ডস। এবার আমরা চলে যাই স্ট্র্যাটেজি ফর দ্য কনজারভেশন অফ ওয়ার্ল্ডস লাইফ। এই যে ওয়াইল্ড লাইফ বা আমাদের যে ইকোসিস্টেম রয়েছে আমাদের ভারতে, এইকে রক্ষা করার কি কি স্ট্র্যাটেজি গভর্নমেন্ট নিয়েছে বা কেন নিয়েছে। হান্টিং শুড বি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ ইললিগালি যে পশু শিকার বা পশু হত্যা চামড়ার জন্য হোক, দাঁতের জন্য, হাতির দাঁতের জন্য হোক, এগুলো কিন্তু শুড বি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, একদম বন্ধ করে দিতে হবে। পোচার্স অ্যান্ড হার্ডসমেন শুড নট বি অ্যালাউড টু এন্টার, অর্থাৎ ন্যাশনাল পার্ক হোক, স্যানিটারি হোক, ওয়াইল্ড লাইফ রিজার্ভ হোক, এখানে কিন্তু বা টাইগার রিজার্ভ হোক, এখানে কিন্তু পোচার্স বা হার্ডসমেন এদের কিন্তু অ্যালাউ করা একেবারে বারণ, এরা কিন্তু অ্যালাউড নয়। মোর ন্যাশনাল পার্কস ওয়াইল্ড লাইফ স্যানিটারি শুড বি এস্টাবলিশড, আমাদের দেশে টোটাল যা ন্যাশনাল পার্কস ওয়াইল্ড লাইফ স্যানিটারি আছে তো আছেই, মোর অ্যান্ড মোর ইকোসিস্টেমকে রক্ষা করতে হলে বা যে ইনডেঞ্জার যে লুপ্তপ্রায় যে স্পিসিসগুলো রয়েছে আমাদের দেশে সেগুলোকে রক্ষা করতে হলে কিন্তু আমাদের মোর অ্যান্ড মোর ন্যাশনাল পার্কস এবং ওয়াইল্ড লাইফ স্যানিটারি কিন্তু আরও এস্টাবলিশ বা তৈরি করতে হবে। ডেভেলপমেন্ট শুড বি অ্যাডপ্টেড, যেগুলো অলরেডি যেসব ওয়াইল্ড লাইফ স্যানিটারি বা ন্যাশনাল পার্কস বা টাইগার রিজার্ভ আমাদের আছে সেগুলোকে কিন্তু আমাদের আরও ডেভেলপ করতে হবে, নানানভাবে কিন্তু আরও ডেভেলপ করতে হবে, ব্রিডিং প্রসেস আরও ডেভেলপ করতে হবে, সেই মতন তাদের হ্যাবিটেট দিতে হবে, তাদের পর্যাপ্ত পরিবেশ দিতে হবে যাতে তারা আরও মোর অ্যান্ড মোর ব্রিড করতে পারে। কন্ডিউসিভ হ্যাবিটেট অ্যান্ড এনভায়রনমেন্ট শুড বি ক্রিয়েটেড, আমি একটু আগেই তোমাদের বললাম ডেভেলপমেন্ট মানে হচ্ছে তাদের উপযুক্ত পরিবেশ দিতে হবে, অর্থাৎ তাদের থাকার জন্য, তাদের বসবাস করার জন্য উপযুক্ত পরিবেশ আমাদের তাদের দিতে হবে যাতে তারা মোর অ্যান্ড মোর ব্রিড করতে পারে এবং তাদের সংখ্যা যাতে বাড়ে, বিশেষ করে যেই প্রজাতিগুলো প্রায় লুপ্তপ্রায় অবস্থায় আমাদের দেশে রয়েছে। তো এই গেল আমাদের টোটাল ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পয়েন্টসগুলো নোট ডাউন করে নিয়েছো। তাহলে আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো এবং পড়তে থেকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করো।